তো আজকে আমরা এখন শুরু করব, সেটা হচ্ছে হাইপার কনজুগেশন। জেনারেল অর্গানিক কেমিস্ট্রি আগের দিন আমরা ইন্ডাকটিভ এফেক্ট করেছিলাম। তো এখন যেটা শুরু করব সেটা হচ্ছে হাইপার কনজুগেশন। তো চলো দেখা যাক হাইপার কনজুগেশন। তো বলছে যে হাইপার কনজুগেশন জিনিসটা কি। তাহলে হাইপার কনজুগেশন যদি আমরা দেখি, তাহলে এটাকে যদি আমরা এভাবে ভাবি, হাই মিন্স হাইড্রোজেন, আর পার মিন্স পারমিট, আর কনজুগেশন মানে তো কনজুগেশন আমরা জানি। তাহলে হাইড্রোজেনের পারমিটে যখন কনজুগেশন হয়, that is called hyper conjugation. What is hyper conjugation? In the permit of hydrogen বা হাইড্রোজেনের পারমিটে যে কনজুগেশনটা ঘটে সেটাকে আমরা বলছি হাইপার কনজুগেশন। তাহলে এবার বলছে যে হাইড্রোজেনের পারমিটে যদি আমাদের কনজুগেশন হয়, তাহলে পরে সেক্ষেত্রে হোয়াট ইজ দ্য কন্ডিশন। কন্ডিশনটা কি? তার মানে যে কোনো হাইড্রোজেন যদি থাকে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হাইপার কনজুগেশন হবে? বলছে না। হাইপার কনজুগেশনের ক্ষেত্রে আমাদের কন্ডিশন হচ্ছে নাম্বার ওয়ান, যে হাইড্রোজেনটার কথা বলছি, তাহলে হাইড্রোজেন মাস্ট বি আলফা হাইড্রোজেন। আলফা হাইড্রোজেন হতে হবে। তাহলে হাইড্রোজেনটা মাস্ট বি আলফা হাইড্রোজেন হতে হবে। এবার হোয়াট ইজ আলফা হাইড্রোজেন? আলফা হাইড্রোজেন জিনিসটা কি, এবার সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে এবারে আমরা যদি বলি যে হোয়াট ইজ আলফা হাইড্রোজেন, তাহলে আলফা হাইড্রোজেন, তাহলে হোয়াট ইজ আলফা হাইড্রোজেন? বলছে যে এটা কার্বন, কার্বনের সাথে যদি কোনো গ্রুপ অ্যাটাচ থাকে, জি ফর গ্রুপ, গ্রুপ যদি অ্যাটাচ থাকে, তাহলে যে কার্বনের সাথে গ্রুপ অ্যাটাচ আছে, কিংবা সেক্ষেত্রে আমাদের ডাবল বন্ড অ্যাটাচ হতে পারে কিংবা ট্রিপল বন্ড অ্যাটাচ হতে পারে, ডাবল বন্ড, ট্রিপল বন্ড অর গ্রুপ অর রেডিকেলের ফ্রি ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন, যদি রেডিকেলের ফ্রি ইলেকট্রন যুক্ত থাকে, তাহলে ঠিক তার পাশের যে কার্বন, দ্যাট ইজ কল্ড আলফা কার্বন। আর সেই আলফা কার্বনের সাথে যুক্ত যে হাইড্রোজেন থাকবে, দ্যাট ইজ কল্ড আলফা হাইড্রোজেন। তাহলে হোয়াট ইজ আলফা হাইড্রোজেন? যে আলফা কার্বন অ্যাটম এর সাথে অ্যাটাচড হাইড্রোজেন অ্যাটম, দ্যাট ইজ কল্ড আলফা হাইড্রোজেন অ্যাটম। তাহলে বোঝা যাচ্ছে যে আলফা হাইড্রোজেন যাদের ক্ষেত্রে থাকবে তাদের ক্ষেত্রে হাইপার কনজুগেশন হবে। এবার বলছে আলফা হাইড্রোজেন কাদের কাদের ক্ষেত্রে থাকবে। এবার আলফা হাইড্রোজেনের ক্ষেত্রে বলছে যে গ্রুপ অথবা ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড যে কার্বনের সাথে যুক্ত থাকবে, তার যে পাশের কার্বনটা একবারে অ্যাডজাসেন্ট যে কার্বন, দ্যাট ইজ কল্ড আলফা কার্বন, এবং তার সাথে যদি কোনো হাইড্রোজেন যুক্ত থাকে, দ্যাট ইজ কল্ড আলফা হাইড্রোজেন। তাহলে এবার বলছে যে আমি যদি একটা কার্বোক্যাটায়নের প্লাস চার্জ নিই, তাহলে সেই কার্বোক্যাটায়নটার প্লাস চার্জ যে কার্বনের মাথায় আছে, তার পাশের যে কার্বন, দ্যাট ইজ অলসো আলফা কার্বন। তার পাশে যদি আরো কার্বন থাকে, দ্যাট ইজ অলসো আলফা কার্বন। এবার তার সাথে যে হাইড্রোজেন যুক্ত থাকবে, দ্যাট ইজ আলফা হাইড্রোজেন। তাহলে এইটুকু অবধি আমাদের বোঝা গেল যে আলফা হাইড্রোজেন জিনিসটা কি। এবং এবার বলছে তার মানে আলফা হাইড্রোজেন যদি থাকে, কিন্তু যদি আমাদের সেক্ষেত্রে গ্রুপ বা এরকম থাকতে হবে, ডাবল বন্ড বা ট্রিপল বন্ড কিংবা ফ্রি রেডিক্যাল বা কার্বোক্যাটায়ন, তাহলে পরে একমাত্র আমাদের পসিবল। তার মানে কনজুগেশন হওয়ার জন্য আমাদের একটা সিস্টেম দরকার। যদি কনজুগেশন হওয়ার কোনো সিস্টেম না থাকে, তাহলে পরে সেক্ষেত্রে আমাদের কিন্তু হাইপার কনজুগেশন
হবে না, আলফা হাইড্রোজেন থাকার পরেও আমাদের সেক্ষেত্রে হাইপার কনজুগেশন হবে না। সাপোজ আমরা যদি অ্যালকোহলিক কোনো গ্রুপ নিই, OH গ্রুপ, CH2 CH3, ইথানল। ইথানলের ক্ষেত্রে যদি দেখি তাহলে CH2 এর সাথে OH যোগ আছে, তাহলে এর সাপেক্ষে CH3 টা এটা আলফা কার্বন এবং তার সাথে যে যুক্ত হাইড্রোজেন এটা আলফা হাইড্রোজেন, কিন্তু এখানে কনজুগেশনের কোনো পারমিশন নেই, তাহলে সেক্ষেত্রে আমাদের হাইপার কনজুগেশন হবে না। তাহলে হাইপার কনজুগেশন যদি হতে হয় তাহলে পরে আমরা দেখতে পাচ্ছি যে হাইপার কনজুগেশন কোথায় হতে পারে। নাম্বার 1, কোন আয়নের ক্ষেত্রে হতে পারে, দ্যাট ইজ কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন কার্বন আয়নের ক্ষেত্রে হবে না, কেন হবে না সেটা আমরা দেখবো। 2 নাম্বার হচ্ছে ফ্রি রেডিক্যাল এবং 3 নাম্বার হচ্ছে ডাবল বন্ড অর ট্রিপল বন্ড। তাহলে এই তিনটা টাইপের ক্ষেত্রে আমরা দেখতে পাবো হাইপার কনজুগেশন। তাহলে এবার নেক্সট যেটা আছে, নেক্সট যদি আমরা দেখি তাহলে নেক্সট এর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে পরে কি দেখব, নেক্সট যদি আমরা দেখি এখন সেক্ষেত্রে আমরা দেখতে পাবো কি, যে এই যে আমরা যে বললাম যে আমরা আলফা হাইড্রোজেনের কথা বললাম, সেই আলফা হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা যদি ডাবল বন্ড নিই কিংবা কোনো যদি কার্বোক্যাটায়ন নিই কিংবা যদি রেডিক্যাল নিই, তাহলে তার সাথে যে হাইড্রোজেনের যে এই যে আলফা হাইড্রোজেন, সেই আলফা হাইড্রোজেনের যে কনজুগেশন হচ্ছে সেটা বলছে দুটো প্রসেসে হতে পারে। কি কি? নাম্বার 1 প্রসেস যেটা, সেটা হচ্ছে যে সেটা হচ্ছে কি, নাম্বার 1 যেটা সেটা হচ্ছে যে আমরা যে হাইড্রোজেনটাকে আলফা হাইড্রোজেনটাকে যে ভাঙবো সেখানে সিগমা বন্ড থাকবে, তাহলে সিগমা বন্ড বা আমরা বলতে পারি সিগমা ইলেকট্রন, ঠিক আছে? তার সাথে কি হবে, যদি কার্বোক্যাটায়ন হয় বা ফ্রি রেডিক্যাল হয় তাহলে সেক্ষেত্রে পি অরবিটাল, অবভিয়াসলি ভ্যাকেন্ট পি অরবিটাল। এবং 2 নাম্বার হচ্ছে কি, যদি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড হয় তাহলে সেক্ষেত্রে সিগমা এর সাথে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড পাই স্টার অরবিটাল। তাহলে আমাদের দু ধরনের হাইপার কনজুগেশন হতে পারে, একটা হচ্ছে সিগমা বন্ডের থেকে পি অরবিটাল, ভ্যাকেন্ট পি অরবিটাল, আর একটা হচ্ছে সিগমা বন্ডের বা সিগমা ইলেকট্রনের সাথে পাই স্টার। পাই স্টার এটা কোথায় হবে, এটা যদি পাই বন্ড থাকে তবে, পাই বন্ড থাকে ইন দ্য সেন্স যদি ডাবল বন্ড বা ট্রিপল বন্ডের কনজুগেশন হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি সেক্ষেত্রে হচ্ছে সিগমা টু পাই স্টার হবে। বাট যদি আমাদের কার্বোক্যাটায়ন বা ফ্রি রেডিক্যাল হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে সিগমা টু পি ভ্যাকেন্ট পি অরবিটাল। তাহলে এই দুভাবে আমাদের হাইপার কনজুগেশন হতে পারে। এবারে বলছে যে আমরা যে হাইপার কনজুগেশন দেখছি ব্যাপারটা কি রকম হয়। ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি একটা পজিটিভ চার্জ মানে কার্বোক্যাটন নিলাম তাহলে এর পি অরবিটাল ফাঁকা আছে, ঠিক আছে? তাহলে এর সাপেক্ষে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এর একটা আলফা কার্বন লাগবে, সেই আলফা কার্বনে আমি একটা হাইড্রোজেন রাখলাম, এখানে হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন রাখলাম, এদিকে আমাদের এক্স ওয়াই জেড সামথিং কিছু দিয়ে দিলাম, এখানে আমাদের হাইড্রোজেন রাখলাম। তাহলে সেক্ষেত্রে এটা একটা কার্বোক্যাটায়ন, তাহলে সেই কার্বোক্যাটায়নের ক্ষেত্রে এইখান থেকে বন্ডটা ব্রেক করে অর্থাৎ সিগমা ইলেকট্রন গুলো ওখানে যাবে, গিয়ে এই যে আমাদের পজিটিভ চার্জ ডেন্সিটি সেটাকে নালিফাই করবে, করলে পরে আমাদের কি তৈরি হচ্ছে, এক্স বন্ড সি, এখানে এইচ, ডাবল বন্ড সি এইচ এইচ, অর্থাৎ একটা ডাবল বন্ড তৈরি হলো, অর্থাৎ ছিল সিগমা বন্ড হয়ে গেল ডাবল বন্ড, অর্থাৎ সিগমা এর ইলেকট্রনটা পি বা পাই ইলেকট্রনে কনভার্ট হয়ে গেল। তাহলে এটা একটা হতে পারে। তাহলে এভাবে আমাদের এক ধরনের হাইপার কনজুগেশন হতে পারে। আরেকভাবে যেটা হতে পারে সেটা হচ্ছে সাপোজ ডাবল বন্ড আছে, এখানে কি আছে আমি জানি না, এখানে একটা আলফা কার্বন, এখানে আমি একটা হাইড্রোজেন দিয়ে দিলাম,
হাইড্রোজেন, হাইড্রোজেন, এখানে এক্স, এক্স, এক্স সামথিং। তাহলে এবার এখান থেকে হাইড্রোজেনের সিগমা বন্ডটা এখানে চলে যাবে, অর্থাৎ এটা পাই বন্ডে কনভার্ট হয়ে যাবে। আর এখান থেকে পাই বন্ডটা উঠে চলে যাবে এই কার্বনের মাথায়। তাহলে সেক্ষেত্রে আমাদের তখন গিয়ে দাঁড়াচ্ছে কার্বনের মাথায় মাইনাস চার্জ, কার্বন এখানে হয়ে গেল ডাবল বন্ড, হাইড্রোজেন, হাইড্রোজেন, এখানে হয়ে গেল এক্স হোয়াটএভার। ঠিক আছে, এবার বলছে এই যে এইচটা, এখানে যে এইচটা যেটা ছিল, যেটা আমাদের এখান থেকে বেরিয়ে গেল, সেই এইচটা যে বেরিয়ে গেল সেটা এইচ প্লাস হিসেবে বেরিয়ে গেল। তাহলে রিমুভ অ্যাজ এ এইচ প্লাস। তাহলে এইচ প্লাস হিসেবে যখন বেরিয়ে গেল, সেই এইচ প্লাসটা কাউন্টার অ্যানায়ন, ক্যাটায়ন হিসেবে এই কার্বন আয়ন যেটা তৈরি হলো তার সঙ্গে সেটে গেল কাউন্টার ক্যাটায়ন হিসাবে, কাউন্টার আয়ন হিসাবে থেকে গেল। তাহলে এভাবে আমাদের হাইপার কনজুগেশন ঘটে। তাহলে এবার এই হাইপার কনজুগেশনের আমাদের অ্যাপ্লিকেশনটা কি, অর্থাৎ আমরা এই হাইপার কনজুগেশনটার প্রয়োজনীয়তা কি আছে, তাহলে সেটা যদি দেখতে চাই, তাহলে প্রথমেই যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে হাইপার কনজুগেশনের অ্যাপ্লিকেশন। এপিপিআই লাই সিএটিআই অ্যাপ্লিকেশন কি আছে, তাহলে হাইপার কনজুগেশনের অ্যাপ্লিকেশন কি আছে। হাইপার কনজুগেশন নাম্বার ওয়ান অ্যাপ্লিকেশন, প্রথম অ্যাপ্লিকেশন যদি আমরা দেখি, তাহলে পরে সেক্ষেত্রে আমরা যেটা পাবো দ্যাট ইজ স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন অবলিক ফ্রি রেডিক্যাল। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে স্টেবিলিটি অফ অ্যালকিন অবলিক অ্যালকাইন। তাহলে স্টেবিলিটি অফ অ্যালকিন অবলিক অ্যালকাইন। এরপরে আরো আমাদের আছে নাম্বার থ্রি আছে হিট অফ হাইড্রোজিনেশন, হিট অফ হাইড্রোজিনেশন, হিট অফ হাইড্রোজিনেশন আছে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি অফ বেনজিন। এরপরে যেটা আছে নাম্বার ফোর রিঅ্যাক্টিভিটি অফ বেনজিন। তো সেগুলো আমরা ইন ডিটেলস পরে করব। রিঅ্যাক্টিভিটি অফ বেনজিন প্রত্যেকটাই আমরা করব এখানে। তাহলে বলছে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন, দুই নম্বর হচ্ছে ফ্রি অবলিক ফ্রি রেডিক্যাল, দুই নম্বর হচ্ছে স্টেবিলিটি অফ অ্যালকিন অবলিক অ্যালকাইন, তিন নম্বর বলছে হিট অফ হাইড্রোজিনেশন, চার নম্বর বলছে রিঅ্যাক্টিভিটি অফ বেনজিন। ঠিক আছে, আর তারপরে আরেকটা আছে যেটা সেটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি অফ, এখানে আমাদের স্টেবিলিটি অফ অ্যালকিনের জায়গাতে আমাদের রিঅ্যাক্টিভিটিটাও হয়ে যাবে, তো সেটা আমাদের দরকার নেই। তাহলে পরে আমরা মোটামুটি এই কয়েকখানা অ্যাপ্লিকেশন হাইপার কনজুগেশন থেকে আমরা করতে পারবো। তার মধ্যে আমাদের ইন ডিটেলস আপাতত যেটা লাগছে, মানে মেনলি আমাদের যেটা লাগছে এই স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন অর ফ্রি রেডিক্যাল, দুই নম্বর হচ্ছে স্টেবিলিটি অফ অ্যালকিন অর অ্যালকিন, আর তিন নম্বর বলছে হিট অফ হাইড্রোজিনেশন। অ্যালকাইনের স্টেবিলিটি জেনারেলি খুব একটা দেখা হয় না, তাহলে আমরা স্টেবিলিটি অফ অ্যালকিনটাই দেখবো আর হিট অফ হাইড্রোজিনেশনটা দেখবো। তাহলে এবার প্রথমেই যেটা আমরা দেখবো সেটা হচ্ছে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন। হাইপার কনজুগেশনের যে অ্যাপ্লিকেশন, ফার্স্ট অ্যাপ্লিকেশন দ্যাট ইজ স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন or free radical। এবার এখানে আমরা এর আগেও পড়েছিলাম, এখন আমরা এখানে পড়বো যেটা করতে হবে, that is it is very much important, that is more number of alpha hydrogen, more the stability of
कार्बोकैटायन और फ्री রেডিকেল। তাহলে কি বললাম যে মোর নাম্বার অফ আলফা হাইড্রোজেন, যার ক্ষেত্রে আলফা হাইড্রোজেন যত বেশি থাকবে তার স্টেবিলিটি ঠিক আছে, সেই কার্বোক্যাটায়নের স্টেবিলিটি তত বেশি হবে। তাহলে এখন যদি আমরা বলি যে প্রাইমারি, তাহলে এর আগে আমরা পড়েছিলাম যে প্রাইমারি কার্বোক্যাটায়ন CH3 CH2, এটা হচ্ছে প্রাইমারি কার্বোক্যাটায়ন নাম্বার এ। 2 নাম্বার হচ্ছে CH CH3 CH3 1 2 3 4 2 3, এটা হচ্ছে B সেকেন্ডারি কার্বোক্যাটায়ন অ্যান্ড টারশিয়ারি কার্বোক্যাটায়ন CH3 CH3 CH3। তাহলে আমরা এর আগে প্লাস আই এফেক্টের রেসপেক্টে করেছিলাম যে প্রাইমারি সেকেন্ডারি এবং টারশিয়ারি কার্বোক্যাটায়নের মধ্যে সবথেকে বেশি স্টেবল কে, বলছে সবথেকে বেশি স্টেবল ছিল টারশিয়ারি কার্বোক্যাটায়ন, তারপরে সেকেন্ডারি, তারপরে হচ্ছে প্রাইমারি। এবার আমরা এটাকে হাইপার কনজুগেশনের থ্রু দিয়ে করব। তাহলে হাইপার কনজুগেশনের থ্রু দিয়ে যদি আমরা করি তাহলে প্রাইমারি কার্বোক্যাটায়ন যদি দেখি CH3, এ পাশে হাইড্রোজেন, এ পাশে হাইড্রোজেন, এ পাশে হচ্ছে CH তাহলে এক্ষেত্রে যদি আমরা দেখি এই হাইড্রোজেনটা আলফা হাইড্রোজেন, এই হাইড্রোজেন আলফা হাইড্রোজেন, এই হাইড্রোজেন আলফা হাইড্রোজেন, কারণ যেহেতু এই কার্বনটা আলফা কার্বন, তাহলে টোটাল নাম্বার অফ আলফা হাইড্রোজেন 3 আলফা হাইড্রোজেন। সিমিলারলি আমরা যদি এখানে সেকেন্ডারির ক্ষেত্রে দেখি তাহলে এখানে হচ্ছে CH3, এখানে হাইড্রোজেন মধ্যে পজিটিভ CH3, আমি আর এখানে করে লিখছি না। তাহলে এখানে যদি দেখি এখানে আছে 3খানা হাইড্রোজেন, এখানে 3খানা আলফা হাইড্রোজেন, তাই টোটাল নাম্বার অফ 6 আলফা হাইড্রোজেন। এরপরে যদি আমরা টারশিয়ারির ক্ষেত্রে দেখি তাহলে কার্বন প্লাস, এখানে হচ্ছে CH3, এটা হচ্ছে CH3, এটা হচ্ছে CH3। তাহলে এক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে এখানে 3টা, এখানে 3টে এবং এখানেও 3টে, তাহলে টোটাল 9টা আলফা হাইড্রোজেন আছে। তাহলে আলফা হাইড্রোজেন সব থেকে বেশি কোথায়? টারশিয়ারিতে, থার্ড ডিগ্রিতে, তারপরে 6টা হাইড্রোজেন সেকেন্ডারিতে এবং 3টে হাইড্রোজেন হচ্ছে প্রাইমারিতে। এবং আমরা যদি বলি CH3 মিথাইল যে কার্বোক্যাটায়ন, সেই মিথাইল কার্বোক্যাটায়নে কোনো আলফা হাইড্রোজেন নেই, আলফা কার্বনও কোনো নেই, যার জন্য সেক্ষেত্রে এর যে স্টেবিলিটি সেটা আরো কম হবে। তাহলে আমরা যদি দেখি তাহলে সব থেকে বেশি স্টেবল হচ্ছে থার্ড ডিগ্রি, দেন সেকেন্ডারি, দেন প্রাইমারি। তাহলে এবং দেন তারপরে হচ্ছে CH3 মিথাইল কার্বোক্যাটায়ন। তাহলে এইটা হচ্ছে স্টেবিলিটি অর্ডার হাইপার কনজুগেশনের থ্রু দিয়ে আমরা করতে পারবো। ঠিক একইভাবে আমরা ফ্রি রেডিকেলের ক্ষেত্রেও কিন্তু স্টেবিলিটি আমরা দেখেছিলাম। ফ্রি রেডিকেলের ক্ষেত্রে কিরকম স্টেবিলিটি দেখেছি, যে আমরা দেখেছিলাম যে টারশিয়ারি যদি রেডিকেল হয়, অর্থাৎ টারশিয়ারি রেডিকেল যদি ছিল, টারশিয়ারি রেডিকেল, তারপরে দেওয়া ছিল সেকেন্ডারি রেডিকেল, তারপরে দেওয়া ছিল প্রাইমারি রেডিকেল, তখন কিন্তু এখানেও দেখা গিয়েছিল যেটা, সেটা হচ্ছে যে টারশিয়ারি রেডিকেল is more stable than primary, sorry then secondary, then primary। তাহলে এক্ষেত্রেও আমরা বলতে পারি যে এক্ষেত্রেও আমাদের কি হচ্ছে যে এই রেডিকেল যে ফর্মেশন যখন তৈরি হচ্ছে তখন সেটাও আমাদের এই হাইপার কনজুগেশনের থ্রু দিয়ে হচ্ছে। তাহলে কিভাবে হচ্ছে সেটা সেটা আরেকবার দেখে নিই। তাহলে রেডিকেলের ক্ষেত্রে যদি আমরা করি CH বন্ড H, এখানে 2 করে দিলাম, এখানে এটা XYZ দিয়ে দিলাম। তাহলে এবার কি হচ্ছে, এখান থেকে একটা রেডিকেল গেল, অর্থাৎ হাইড্রোজেনটা রেডিকেলে কনভার্ট হয়ে যাবে, তার থেকে একটা ইলেকট্রন, কার্বন আর হাইড্রোজেনের যে বন্ড, সেই বন্ডের থেকে একটা সিগমা ইলেকট্রন যে রেডিকেলে যে কার্বন তাকে ডোনেট করে দিচ্ছে। ফলে কি তৈরি হচ্ছে, XC, এখানে একটা
এখানে তাহলে দুটো ইলেকট্রন তৈরি হয়ে গেল, CH2, দুটো ইলেকট্রন মানে একটা সিঙ্গেল বন্ড, এবং তার সাথে কি তৈরি হবে, একটা হাইড্রোজেন রেডিক্যাল তৈরি হয়ে যাবে, মানে টোটালে গিয়ে একটা হাইড্রোজেন রেডিক্যাল তৈরি হচ্ছে, অর্থাৎ মিডিয়ামটার মধ্যে ফ্রি রেডিক্যাল থেকে যাচ্ছে। তাহলে এভাবে আমাদের হাইপার কনজুগেশন হচ্ছে। তাহলে পরে আমরা এইভাবে প্রাইমারি কার্বোক্যাটায়ন বা সেকেন্ডারি কার্বোক্যাটায়ন বা টারশিয়ারি কার্বোক্যাটায়নের সাথে হাইপার কনজুগেশনের রিলেশন এবং ফ্রি রেডিক্যালের সাথে হাইপার কনজুগেশনের রিলেশন আমরা বের করতে পারি। নাম্বার 2 যেটা আমরা বলেছিলাম সেটা হচ্ছে স্টেবিলিটি অফ অ্যালকিন, অর্থাৎ অ্যালকিনের স্টেবিলিটি। ঠিক আছে, তাহলে বলছি অ্যালকিন জেনারেলি আমরা বলেছিলাম যে হাইপার কনজুগেশন অ্যালকিনের ক্ষেত্রে যদি আমরা হাইপার কনজুগেশনের কথা বলি, তাহলে পরে সেক্ষেত্রে অ্যালকিনের ক্ষেত্রে হাইপার কনজুগেশনে সিগমা 2 পাই স্টার অরবিটাল এর মধ্যে কনজুগেশনের ক্ষেত্রে হাইব্রিডাইজেশনটা শিফটিং হয়। ঠিক আছে, অর্থাৎ সিগমা থেকে ইলেকট্রনটা পাই স্টারের মধ্যে যায়, গিয়ে ওভারল্যাপিং হয়। তাহলে এখানে বলছে যে তাহলে এটার বলছে যদি আমরা স্টেবিলিটি দেখি, তাহলে এবার অ্যালকিন কাকে কাকে বলা হয়, যাদের ক্ষেত্রে ডাবল বন্ড আছে, কার্বন টু কার্বন ডাবল বন্ড আছে, তাদেরকে আমরা বলছি অ্যালকিন। তাহলে এবার বলছে এখানে এই যে কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন, তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে বলছে হাইড্রোজেনের থেকে, অর্থাৎ আলফা হাইড্রোজেন যেগুলো আছে সেই আলফা হাইড্রোজেনের থেকে বন্ড বা সিগমা ইলেকট্রন গুলো কার্বনের দিকে শিফট করে যাবে এবং এখানে একটা কার্বন ডাবল বন্ড তৈরি করবে, এবং ডাবল বন্ডের যে কার্বনের পাই ইলেকট্রনটা আছে সেই ডাবল বন্ডেড পাই ইলেকট্রন গুলো কার্বনের দিকে শিফট করে যাবে, অর্থাৎ যে কার্বন দুটোর মধ্যে ডাবল বন্ড আছে তাদের মধ্যে একটার সাথে আর একটা আলফা যে কার্বন আছে সেই আলফা কার্বনের ডাবল বন্ড তৈরি হবে, আর যে ডাবল বন্ডটা এক্সিস্ট ছিল সেখান থেকে আমাদের পাই ইলেকট্রনটা বা পাই বন্ডটা ভেঙে গিয়ে পাই ইলেকট্রনটা কার্বনের মাথায় উঠে যাবে, অল্টারনেটিভ যে কার্বনটা তার মাথায় উঠে যাবে। তাহলে সেক্ষেত্রে আমাদের তৈরি হবে এরকম হাইড্রোজেন হাইড্রোজেন। এবার বলছে তাতে সুবিধে কি, তাতে সুবিধে হচ্ছে এটাই যে যখন ইলেকট্রনিক ডিসপ্লেসমেন্ট হবে তাহলে চার্জ ডিলোকালাইজেশন হবে। আমরা ইন্ডাকটিভ এফেক্ট যখন করেছিলাম তখন আমরা বলেছিলাম যে চার্জ যত পজিটিভ কিংবা নেগেটিভ চার্জ, পজিটিভ নেগেটিভ চার্জ মানে ইলেকট্রন, পজিটিভ চার্জ মানে ইলেকট্রনের ঘাটতি, অর্থাৎ পজিটিভ বা নেগেটিভ চার্জ ডেন্সিটি যত কম হবে, ডেন্সিটি ইনভার্সলি প্রপোর্শনাল উইথ স্টেবিলিটি, মানে এই চার্জ ডেন্সিটি যত কম হবে স্টেবিলিটি তত বাড়বে। এটা আমরা বলেছিলাম এবং এটাই আমাদের বারবার এফেক্টিভলি কাজে লাগবে, যার জন্য এই কথাটা খুব খুব করে মাথায় রাখা দরকার যে আমরা যেখানেই দেখবো যে কোনো একটা কারণের জন্য পজিটিভ বা নেগেটিভ চার্জ ডেন্সিটি কমে যাচ্ছে, ডিক্রিজ করে যাচ্ছে, দ্যাট মিনস সেই জায়গাটাতে স্টেবিলিটি গেইন করছে। তাহলে স্টেবিলিটি গেইন করতে গেলে পরে পজিটিভ বা নেগেটিভ চার্জ ডেন্সিটিটাকে কমাতে হবে। এবার বলছে পাই ইলেকট্রন ক্লাউড গুলো যদি ডিলোকালাইজড হয়ে যায়, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যায়, ডিলোকালাইজড মানে এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাওয়া, যদি সরে যায় তাহলে পরে কি হচ্ছে, পাই ইলেকট্রন ক্লাউড কমে যাচ্ছে। পাই ইলেকট্রন ক্লাউড কমে যাওয়া মানে ইলেকট্রনিক চার্জ যেটা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, অর্থাৎ সেটা আস্তে আস্তে চার্জ যে ডেন্সিটি সেটা কমে যাচ্ছে। তাহলে চার্জ ডেন্সিটি কমে যাওয়া মানেই স্টেবিলিটি ইনক্রিজ করা। এবার বলছে যদি সেখানে একখানা যদি আলফা হাইড্রোজেন থাকে তাহলে এ সিঙ্গেল টাইম, অর্থাৎ একবার সেই চার্জ ডেন্সিটিটা ডিস্ট্রিবিউট হলো বা ডিলোকালাইজড হলো, ঠিক আছে, তারপরে আবার সেটা এসে এক জায়গা থেকে ডেন্স হয়ে গেল বা জমা হয়ে গেল। এবার সেখানে যদি তিনটে হাইড্রোজেন থাকে আলফা হাইড্রোজেন তাহলে তিনবার চার্জ ডেন্সিটিটা ডিস্ট্রিবিউট হবে, ফলে ওভারঅল গিয়ে চার্জ ডেন্সিটি, যে টোটাল যে চার্জ ডেন্সিটি সেটা কি করে যাবে, ডিক্রিজ করে যাবে। সেটা কার উপর ডিপেন্ড করছে,
আলফা হাইড্রোজেনের উপর। তার মানে মোর নাম্বার অফ আলফা হাইড্রোজেন মানে মোর চার্জ ডিস্ট্রিবিউশন হচ্ছে, ফলে মোর চার্জ ডেন্সিটিটা কমে যাবে বা চার্জ ডেন্সিটিটা লেস হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রেও ঠিক তাই, আমরা যেটা বললাম যে এখানে যে ডাবল বন্ডেড যে ইলেকট্রন গুলো আছে, সেই ডাবল বন্ডেড ইলেকট্রন বা পাই ইলেকট্রন গুলো চার্জ ডেন্সিটি কমে যাচ্ছে। কমে যাওয়ার জন্য আমাদের এখানে যেটা হচ্ছে স্টেবিলিটি ইনক্রিজ করছে। তাহলে এবার বলছে যে একটা প্রশ্ন মাঝে মাঝে যেটা হয় সেটা হচ্ছে যে সাবস্টিটিউটেড অবভিয়াসলি অ্যালকিল সাবস্টিটিউটেড বলা হয়, অ্যালকিল সাবস্টিটিউটেড অ্যালকিন আর মোর স্টেবল। কেন? ঠিক আছে, তাহলে এটা যদি আমরা দেখি তাহলে হোয়াট ইজ অ্যালকিন, তো আমরা তো জানলাম যে ডাবল বন্ড যদি থাকে। এবার সাবস্টিটিউটেড মানে এই যে দুটো হাত এই কার্বনের আছে, এই কার্বনের দুটো হাত আছে, সেগুলোকে আমরা হাইড্রোজেন দিয়ে দিতে পারি। এবার বলছে হাইড্রোজেনটাকে যদি সাবস্টিটিউট করে অন্য কোনো এলিমেন্ট মানে মিথাইল গ্রুপ দেওয়া হয়, ঠিক আছে, জেনারেলি অ্যালকাইল গ্রুপ দেওয়া হয়, তাহলে CH3 এখানে যদি আমি একটা হাইড্রোজেন দিই, এখানে যদি একটা হাইড্রোজেন দিই, তাহলে পরে আমাদের কি দাঁড়াচ্ছে গিয়ে এখানেও CH3 এখানেও CH3, তাহলে এই কার্বনের রেসপেক্টে দ্যাট ইজ এই কার্বনের রেসপেক্টে এটা আলফা কার্বন, এবং তার সাথে যে হাইড্রোজেন গুলো আছে দ্যাট ইজ আলফা হাইড্রোজেন। এই কার্বনের রেসপেক্টে এটা হচ্ছে আলফা কার্বন, তার যে হাইড্রোজেন আছে দ্যাট ইজ আলফা হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে এইখানে তিনটে আলফা আলফা হাইড্রোজেন, এখানে তিনটে আলফা হাইড্রোজেন, তাই টোটাল নাম্বার অফ আলফা হাইড্রোজেন হচ্ছে 6 আলফা হাইড্রোজেন। বাট আমরা যদি প্রথমটার ক্ষেত্রে দেখি এখানে, অর্থাৎ এখানে কোনো রকম হাইড্রোজেনের সাবস্টিটিউশন হয়নি, চারটা হাইড্রোজেনই আছে, সেক্ষেত্রে কিন্তু 0 আলফা হাইড্রোজেন। এবার আমরা একটু আগেই পড়েছিলাম হাইপার কনজুগেশনের ক্ষেত্রে স্টেবিলিটিতে ফ্যাক্টরে আমরা বলেছিলাম যে মোর নাম্বার অফ আলফা হাইড্রোজেন মোর দা স্টেবিলিটি। তাহলে আমরা যদি দেখি তাহলে এখানে মোর নাম্বার অফ আলফা হাইড্রোজেন মানে মোর দা স্টেবিলিটি। তাহলে এবার বলছে যে CH3 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 CH3, অর্থাৎ আমরা এই অ্যালকিনের বা আমরা যদি নর্মালি বলি ইথিলিন, ইথিলিনের যে চারটা হাইড্রোজেন আছে সেই চারটা হাইড্রোজেনকে যদি আমরা চারখানা মিথাইল গ্রুপ দিয়ে রিপ্লেস করে দিই, চারখানা মিথাইল গ্রুপ দিয়ে যদি রিপ্লেস করে দিই, তাহলে পরে আমাদের কি দাঁড়াচ্ছে, কি দাঁড়াবে গিয়ে, তাহলে টোটাল গিয়ে আমাদের 12খানা 12খানা আলফা হাইড্রোজেন হচ্ছে, অর্থাৎ অ্যালকিনের মধ্যে এটা সব থেকে বেশি স্টেবল হবে, তাই না? তাহলে আমরা বলতে পারি যে এখানে 12খানা আলফা হাইড্রোজেন আছে, তাহলে এটার স্টেবিলিটি সব থেকে বেশি হবে। বাকি যা অ্যালকিন আছে তাতে এতটা আর পসিবল নয়, এটাই ম্যাক্সিমাম। কারণ মিথাইল গ্রুপকে যদি আমরা ইথাইল গ্রুপ দিয়ে করে দিই তাহলে পরেই কিন্তু আমাদের আলফা হাইড্রোজেন কমে যাবে। তাহলে এখন বলছে যে আমার যদি এরকম হয় যে সি ডাবল বন্ড সি এইচ CH2 বন্ড CH দেন CH3 CH3, ঠিক আছে, তাহলে পরে এটা যদি আমরা করি তাহলে এক্ষেত্রে এর রেসপেক্টে দিস ইজ আলফা হাইড্রোজেন। এবার বলছে এই আলফা হাইড্রোজেনের ক্ষেত্রে যদি আমরা দেখি, সরি আলফা কার্বন, তাহলে তার সাথে যে অ্যাটাচ হাইড্রোজেন একটা আছে, দিস ইজ আলফা হাইড্রোজেন। বাট তার সাথে যে আরেকটা কার্বন আছে দ্যাট ইজ কল্ড বিটা কার্বন, এটাও ঠিক একইভাবে বিটা কার্বন, এবং তার সাথে যে হাইড্রোজেন দ্যাট ইজ বিটা হাইড্রোজেন। তাহলে বিটা হাইড্রোজেন আমাদের হাইপার কনজুগেশনে টেক পার্ট করে না, যার জন্য আমরা বিটা হাইড্রোজেন নিয়ে কোনো কথা আর বলতে চাচ্ছি না। তাহলে বিটা হাইড্রোজেন কত আছে না আছে সেগুলো দেখে আমাদের কোনো কাজ নেই।
তাহলে পরে আমাদের যদি মিথাইল গ্রুপ থাকে তাহলে সব থেকে বেশি আমাদের আলফা হাইড্রোজেন থাকার চান্স আছে, কিন্তু মিথাইলের পরিবর্তে যদি ইথাইল থেকে যায় তাহলে পরে সেক্ষেত্রে আমাদের আলফা হাইড্রোজেনটা চেঞ্জ হয়ে যাবে, তখন কমে যাবে। তাহলে এটা গেল আমাদের স্টেবিলিটি অফ অ্যালকিন, স্টেবিলিটি অফ ফ্রি রেডিক্যাল বললাম, স্টেবিলিটি অফ অ্যালকিন, স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন। এবারে আমরা একটু লাস্ট পয়েন্ট যেটা আছে, দ্যাট ইজ হিট অফ হাইড্রোজেনেশন, এটা নিয়ে একটু আলোচনা করি। খুব সংক্ষেপে আলোচনা হবে যে হিট অফ হাইড্রোজেনেশন। তাহলে হিট অফ হাইড্রোজেনেশন জিনিসটা কি? হোয়াট ইজ হিট অফ হাইড্রোজেনেশন বা হিট অফ হাইড্রোজেনেশন জিনিসটা কি? হিট অফ হাইড্রোজেনেশন হচ্ছে যে ডিউ টু হাইড্রোজেনেশন, হাইড্রোজেনেশন যে হিটটা রিলিজ হয় বা রিলিজিং অফ এনার্জি ইজ কল্ড হিট অফ হাইড্রোজেনেশন। অর্থাৎ হাইড্রোজেনেশন ব্যাপারটা কি? হাইড্রোজেনেশন ব্যাপারটা হচ্ছে যে আমার একটা কার্বন টু কার্বন ডাবল বন্ড আছে, অর্থাৎ আনস্যাচুরেটেড, যেটাকে আমরা বলছি আনস্যাচুরেটেড অর্গানিক মলিকিউল বা আনস্যাচুরেটেড অর্গানিক কম্পাউন্ড, ঠিক আছে, যেটাকে আমরা বলছি অ্যালকিনকে জেনারেলি আনস্যাচুরেটেড বলা হয়, ঠিক আছে। তাহলে সেই আনস্যাচুরেটেড অর্গানিক কম্পাউন্ড, তার মধ্যে যদি আমি হাইড্রোজেন দিই ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট অর হোয়াটএভার, তাহলে পরে এই ডাবল বন্ডটা উঠে গিয়ে সেখানে হাইড্রোজেন ঢুকে যায়, অর্থাৎ ডাবল বন্ডটা উঠে গিয়ে প্রত্যেকটাতে দুটো কার্বনের মধ্যেই একটা একটা করে হাইড্রোজেন অ্যাটাচ হয়ে যায়। এই যে হাইড্রোজেন অ্যাটাচ হলো, তার জন্য আমাদের যে এনার্জিটা রিলিজ হবে, দ্যাট ইজ কল্ড হিট অফ হাইড্রোজেনেশন। এবার বলছে যে তাহলে হিট অফ হাইড্রোজেনেশন হাইপার কনজুগেশনের সাথে কিভাবে রিলেটেড, তাহলে সেটা আমাদের দেখতে হবে। অনেক ক্ষেত্রে হতে পারে যে বলতে পারে যে হুইচ ওয়ান হ্যাভ দ্য মোস্ট হিট অফ হাইড্রোজেনেশন, কাদের সব থেকে বেশি বা কার সব থেকে বেশি হিট অফ হাইড্রোজেনেশন আছে, সেটা বলতে পারে। তাহলে সেক্ষেত্রে তখন আমাদের যদি বের করতে হয় তাহলে আমরা কি করে বের করব, তাহলে কি করে বের করব সেক্ষেত্রে, তাহলে বলছে যে এটা একটা খুব মানে কমন কনসেপ্ট বা খুব একটা ইজি কনসেপ্ট, যে আমার অ্যালকিনটা যদি স্টেবল হয়, অ্যালকিন যদি স্টেবল হয় তাহলে এ হাইড্রোজেন নিতে চাইবে না, বাট অ্যালকিনটা যদি আনস্টেবল হয় তাহলে সে খুব সহজে হাইড্রোজেনটা নিয়ে অ্যালকেনে কনভার্ট হতে চাইবে। যদি অ্যালকেনটা যদি মানে অ্যালকিনটা যদি অ্যালকিনেই স্টেবল হয় তাহলে পরে সে আর অ্যালকেনে যেতে চাইবে না, কিন্তু যদি অ্যালকিনটা অ্যালকিনে স্টেবল না হয় তাহলে পরে সে খুব তাড়াতাড়ি খুব ইজিলি অ্যালকিনে থেকে অ্যালকেনে কনভার্ট হতে চাইবে। তাহলে আমরা বলতে পারি যে যদি স্টেবল হয়, ঠিক আছে, তাহলে অ্যালকিন যদি স্টেবল হয়ে যায় তাহলে পরে সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে স্টেবিলিটি অফ অ্যালকিন বা অ্যালকিনের যত বেশি স্টেবল হবে তত তার হিট অফ হাইড্রোজেনেশনটা তাহলে কি হবে, যত বেশি স্টেবল হবে অ্যালকিনটা তত তার হিট অফ হাইড্রোজেনেশন লেস হবে, কারণ সে তো তাড়াতাড়ি যেতে চাইবে না। আর যত কম স্টেবল হবে তার হিট অফ হাইড্রোজেনেশন তত বেশি হবে।
তাহলে আমরা কি বললাম? তাহলে হিট অফ হাইড্রোজেনেশনের ক্ষেত্রে যদি দেখি, তাহলে কি বললাম? বলা হলো যে মোর দ্য স্টেবিলিটি লেস দ্য হিট অফ হাইড্রোজেনেশন। ঠিক আছে, আমি আর পুরোটা লিখলাম না। তাহলে এইচ অফ হিট অফ হাইড্রোজেনেশন, তার মানে যত বেশি স্টেবল হবে অ্যালকিনটা, তার হিট অফ হাইড্রোজেনেশন তত কম হবে। যত কম স্টেবল হবে তার হিট অফ হাইড্রোজেনেশন তত বেশি হবে, কারণ যত কম হবে সে তাড়াতাড়ি যেতে চাইবে, তাড়াতাড়ি গেলে পরে সে মোর এনার্জি রিলিজ করবে। যত স্টেবল হবে সে তত কম যেতে চাবে। অর্থাৎ আমরা যদি একটা জিনিস ভাবি যে কেউ যদি নিজের বাড়িতে বেশি স্টেবল হয়, তাহলে পরে সে জেনারেলি অন্যের বাড়ি যেতে চাবে না। এবার বিয়ে বাড়িতে যদি ভালো খাওয়া দাওয়া হয়ে থাকে, তো সে যদি নিজের বাড়িতেই খাওয়া দাওয়া ভালো পায়, তাহলে পরে সেক্ষেত্রে তখন কি বলবে? তখন সে বলবে, ঠিক আছে বিয়ে বাড়ি যাওয়ার লাগে যাচ্ছি, বেশি ভালো দান টান দেওয়ার দরকার নেই, একটা কম সম দান দিয়েই হয়ে যাবে, কারণ আমি আমার বাড়িতেই এর থেকে ভালো খাওয়া দাওয়া খাই। তাই তো? তার মানে এরকমই ঠিক ব্যাপারটা হবে। তাহলে সেক্ষেত্রে এটাই বলছে যে মোর দ্য স্টেবিলিটি লেস দ্য হিট অফ হাইড্রোজেনেশন। তাহলে অ্যালকিনের স্টেবিলিটি যত বেশি হবে তার হিট অফ হাইড্রোজেনেশন তত কম হবে। তাহলে আমরা এটা গেল হিট অফ হাইড্রোজেন। তাহলে এটা যদি আমরা এক্সাম্পলে যদি বলি, তাহলে CH ডাবল বন্ড CH CH3, এখানে CH2, তাহলে এটার ক্ষেত্রে হিট অফ হাইড্রোজেনেশন A। আবার CH CH3 ডাবল বন্ড CH CH3, এটার ক্ষেত্রে হিট অফ হাইড্রোজেনেশন আর CH3 হোল 2 ডাবল বন্ড CH3 হোল 2, এটার ক্ষেত্রে হিট অফ হাইড্রোজেনেশন। তাহলে তিনটের ক্ষেত্রে যদি আমরা হিট অফ হাইড্রোজেনেশন দেখি, তাহলে দেখতে পাবো প্রথম ক্ষেত্রে যদি আমরা দেখি নাম্বার 1 এর ক্ষেত্রে, এখানে এই কার্বনের সাথে কোনো আলফা হাইড্রোজেন নেই, এই কার্বনের সাথে, এটা হচ্ছে আলফা কার্বন, তাহলে এর সাথে যুক্ত হাইড্রোজেন আলফা হাইড্রোজেন, তাহলে এক্ষেত্রে 3 আলফা হাইড্রোজেন। আর এক্ষেত্রে বি কম্পাউন্ডের ক্ষেত্রে যদি দেখি, তাহলে এর রেসপেক্টে দিস ওয়ান ইজ আলফা কার্বন, দিস ওয়ান অলসো আলফা কার্বন, তাহলে এখানে তিনটে হাইড্রোজেন, এখানে তিনটে, টোটাল 6 আলফা হাইড্রোজেন। আর এই সি এর ক্ষেত্রে যদি দেখি, তাহলে পরে এক্ষেত্রে আমাদের দুটো আছে, তাহলে এটাকে যদি ভেঙে লিখি সি ডাবল বন্ড সি CH3 CH3, এখানে হচ্ছে CH3 আর এখানে হচ্ছে CH3, তাহলে এখানে তিনটে, এখানে তিনটে, এখানে তিনটে, এখানে তিনটে, তাহলে 3 4 12, টোটাল 12টা আলফা হাইড্রোজেন আছে। তাহলে মোর নাম্বার অফ আলফা হাইড্রোজেন, মোর দ্য স্টেবিলিটি, লেস দ্য হিট অফ হাইড্রোজেনেশন। তাহলে সব থেকে কম সি, তারপরে কে বি, তারপরে কে এ। তাহলে হিট অফ হাইড্রোজেনেশন অর্ডার হচ্ছে এ এর বেশি, দেন তার থেকে বি এর একটু কম, তার থেকে সি এর আরো কম। তার মানে এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি। তাহলে এটা গেল হিট অফ হাইড্রোজেনেশন। তাহলে এই গেল আমাদের এখনো অবধি যে আমরা কি কি করলাম, কি কি আমরা করলাম এখনো অবধি। নাম্বার 1 হচ্ছে হাইপার কনজুগেশনের ক্ষেত্রে কাকে বলে, হোয়াট ইজ হাইপার কনজুগেশন। নাম্বার 2 হচ্ছে এটার অ্যাপ্লিকেশন। সেই অ্যাপ্লিকেশনের মধ্যে কি কি করলাম, স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন অ্যান্ড ফ্রি রেডিক্যাল, আর নাম্বার বি হচ্ছে স্টেবিলিটি অফ অ্যালকিন। নাম্বার সি হচ্ছে হিট অফ হাইড্রোজেনেশন।
তাহলে এই মোটামুটি আমরা করলাম। তাহলে থ্যাংক ইউ।